নমস্কার, এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 14ই মার্চ, শনিবার। অনেকদিন পরে একটা ফাঁকা শনিবার পাওয়া গেছে, যে দিনটা আমরা নিজেদের মতো করে কাটাতে পারবো। আজকে সকালবেলা বাবলির একটা অনুষ্ঠান ছিল, সেই জন্যে ওকে নামিয়ে দিলাম বাড়ির থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা স্কুলেতে। এই সময়টা সুইডেনে বলতে পারি স্প্রিং এর আগের মুহূর্ত, অর্থাৎ ঠিক শীতকালের পরেতে যখন বসন্তকাল আসে। বসন্তটা এখানে চট করে চোখে দেখা যায় না, এরপরেতে খুব তাড়াতাড়ি গরম পড়ে যাবে। সামনেই ডেলাইট সেভিং এর ডে আসছে, যেদিনকে 1 ঘন্টা আমাদের ঘড়ি এগিয়ে যাবে এবং আমরা হঠাৎ করে দেখতে পাবো দিনটা অনেকটা বড় হয়ে গেছে। তো এই স্প্রিং এর প্রাক মুহূর্তে এখনো গাছে দেখতে পাওয়া যাচ্ছে যে পাতা সেভাবে আসেনি, কিন্তু আস্তে আস্তে পাতা আসছে এবং এই পাতা আসার প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এই সময় কিন্তু প্রচুর বৃষ্টি হয়। আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, আগের দিন যেটা বলছিলাম দোলে যাওয়ার সময় যে অনেকে দেশে আটকে গেছেন, তারা আস্তে আস্তে ফিরে আসছে বিভিন্ন রকম অন্য অল্টারনেট রুট দিয়ে। তো সুইডেন এবং ইউরোপের উপরেও কিন্তু এই যে মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ হচ্ছে, তার প্রভাবটা বেশ প্রকটভাবে দেখা যাচ্ছে। আমরা যদি সাধারণভাবে বলি যে তেলের দাম, পেট্রোল ডিজেল, তার দাম কিন্তু অলরেডি ভারতীয় মুদ্রায় প্রায় 20 থেকে 22 টাকা বেড়ে গেছে এবং প্রত্যেক দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও আমরা জানি এই নর্ডিকের দেশগুলো, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আমরা কিন্তু পরিবেশ সচেতন, যার ফলেতে এখানেতে বেশিরভাগ যে পাবলিক ট্রান্সপোর্ট সেগুলো ইলেকট্রনিক বা ব্যাটারিতে চলে এবং সুইডেনের যে ইলেকট্রিসিটি তার 30% কিন্তু নিউক্লিয়ার পাওয়ার দিয়ে জেনারেট করা হয়। কিন্তু সেটা অন্য ব্যাপার, কারণ শীতকালেতে প্রচুর গ্যাসের দরকার পড়ে। বিশেষ করে এবছরে তো খুব লম্বা দীর্ঘ শীত ছিল, সেই গ্যাসের জন্য সুইডেন কিন্তু বাইরের দেশের প্রতি নির্ভর এবং পেট্রোল যে আসে সেই পেট্রোল কিন্তু বেশিরভাগটাই মধ্যপ্রাচ্য থেকে আসে, তাই এর প্রভাব অস্বীকার করা যায় না। এবং এর ফলেতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে জিনিসপত্রের দাম বাড়ছে। তো শুধু দেশে নয়, দেশেতে আমরা দেখতে পাচ্ছি সবাই বলছে জিনিসপত্রের দাম বাড়ছে, গ্যাসের সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান রকম সমস্যা সম্মুখীন হচ্ছে প্রত্যেকদিনই। আমরা কাগজে পড়ছি, তাই ভাবলাম আপনার সঙ্গে একটুখানি আলোচনা করে অন্তত সুইডেনে আমরা কি ধরনের প্রবলেম ফেস করছি এই যুদ্ধের জন্য সেটা একটুখানি জানাই। আজ সারাদিন এত বৃষ্টি হচ্ছে যে আজ কিন্তু খিচুড়ি খাওয়ার দিন। দেখি ঘরে গিয়ে কি আছে, তবে খিচুড়ি হোক না হোক ইলিশ মাছ করার ইচ্ছে আছে। যাই হোক, যেটা বলছিলাম, যুদ্ধের জন্য সারা বিশ্বে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। এক এক দেশে সমস্যা এক এক রকম। যারা দেশে বসে আছেন তারা যেরকম বিভিন্ন রকম সমস্যা, যেমন গ্যাস পাওয়া যাবে কিনা, তেলের দাম কত হবে, এই ধরনের সমস্যা ফেস করছেন। আমরা বিদেশে বসেও কিন্তু সেই ধরনের সমস্যা ফেস করছি। আর একটা প্রবলেম, যে দেশ থেকে যারা এখানে আসছেন বা এখান থেকে যারা দেশে যাবার জন্যে পরিকল্পনা করেছেন, সেখানে কিন্তু আরো বড় প্রবলেম। একের পর এক ফ্লাইট মধ্যপ্রাচ্য দিয়ে যেগুলো যায়, আমাদের আসা যাওয়ার কিন্তু মেন রুট সেটাই, সেটা কিন্তু প্রায় চলছে না এবং যার ফলেতে প্রচুর সমস্যা তৈরি হচ্ছে। অনেকে দেশে আটকে গেছেন, অনেকে এখান থেকে জরুরি কাজেতে দেশে যেতে পারছেন না। মাঝে তো অনেকজন দুবাই বা আবুধাবি বা এই ধরনের মধ্যপ্রাচ্যের জায়গায় আটকে গিয়েছিল, যাবার সময় গিয়ে নেমেছে, নামার পরেতে সেখান থেকে যখন ইন্ডিয়াতে যাচ্ছে সেই ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বা সেই ফ্লাইট অনেকের মাঝ রাস্তা থেকে ফিরে এসছে, এসে দুবাইতে বা আবুধাবিতে তারা 7-8 দিনও হোটেল বন্দী হয়েছিল। সেও এক ভয়াবহ অভিজ্ঞতা আমরা বিভিন্ন বন্ধু বান্ধবদের মুখে শুনছি। আর আমরা যেহেতু
দেশ থেকে আনা সবজিপাতির উপরে অনেকটাই নির্ভরশীল, এখনো এভাবে সুইডিশ হয়ে উঠতে পারিনি। তাই আমাদের একটা বড় চিন্তা, খাবার দাবার আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধা হবে। যদিও এখনো সেটা হয়নি, তবে হবার সম্ভাবনা কিন্তু খুবই। বাড়ি ফিরে এসে ইলিশ মাছ নিয়ে বসে পড়েছে। যেখানে গিয়েছিলাম সমস্ত কাজকর্ম মিটিয়ে বাড়ি এসেছি। তো এখন রাত্রেবেলা ইলিশ মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, তার কারণ বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। মানে অনেকদিন বাদে আমি এরকম বৃষ্টি দেখলাম। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে গাড়ি চালিয়ে আসতেও বেশ কষ্ট হচ্ছিল সুমনের। যাই হোক, বাড়ি এসে পৌঁছেছি, তারপরে ইচ্ছা হলো সবাই মিলে আজকে রাতে ইলিশ মাছ খাবো। এই ইলিশ মাছটা সুমন প্রায় 1.5-2 মাস আগে নিয়ে এসেছিল, কিন্তু খাওয়া হয়নি। কিছু না কিছু প্রোগ্রাম, কোথাও না বাইরে যাচ্ছি, রয়েই গেছে। আজকে তাই ইলিশ মাছটাকে এইমাত্র একটুখানি বরফটা গলিয়ে মাছটাকে এখন ছাল ছাড়াচ্ছি। ইলিশ মাছ ভাপা রান্না করব। এই ইলিশ মাছটা চাঁদিপুরের ইলিশ মাছ না সুমন? হ্যাঁ, চাঁদিপুরের ইলিশ, বাংলাদেশের। বাংলাদেশের চাঁদিপুরের ইলিশ। ইলিশ মাছটা খুব ভালো, জানেন তো, মানে গন্ধটা যেটা আসছে বেরোচ্ছে, খুব ভালো গন্ধ। এটা প্রায় 2 কেজি 200 মাছ। হ্যাঁ, ছোট ছোট ইলিশ মাছগুলো আনলে খুব একটা খেতে ভালো লাগে না, ওগুলোর সেই টেস্টও পাই না। ওই জন্য আমি সুমনকে বলি যে যখন আনবে বড়টা পেলে তবেই এনো, নাহলে এনো না। তো সুমন তাই বড় ইলিশ মাছটা নিয়ে এসছে। এখন কেটে কেটে পরিষ্কার করে কাটা তো থাকে, পরিষ্কার করে নিচ্ছি। প্রায় 300 কোনা, মানে 3000 টাকা কেজি মাছের দিয়ে সুমন নিয়ে এসছে। তো সার্থক হয়েছে, বেশ গন্ধ যেটা পাচ্ছি তাতে মনে হচ্ছে বেশ সার্থক হয়েছে। এখন কেটে নাও, এখনো আমাদের জিনিসপত্র মোটামুটি দেশ থেকে, বাংলাদেশ থেকে আসছে। এখন কতদিন আসবে, তারপরে দেখবি কবে বন্ধ হয়ে গেছে সেটাও বুঝতে পারবে না। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে, জিনিসপত্র ঠিক প্রপারলি আসছে না। আমারও অনেক জিনিসপত্র আটকে গেছে যেগুলো আসছে না। তো এখন খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো ভেবেছি। একটুখানি ইলিশ মাছের ভাপা, মানে বাটিতে বা একদম একসাথে সর্ষে টর্ষে দিয়ে মিক্স করে রান্না করব, যেটা করে ইলিশ ভাপা, সেটা রান্না করব। তার প্রস্তুতি চলছে। দেশে এখন ইলিশ মাছের দাম কত সেটা ঠিক একটা আমার জানা নেই। এবার আমি দেশে গিয়ে ইলিশ মাছ খাইনি, অন্য সব মাছ খেয়েছি। ইলিশ মাছটা তো এখানেতে প্রপার, মানে বাংলাদেশের যে ইলিশ অরিজিনাল সেগুলো তো পাওয়া যায়। পাওয়া যাচ্ছে। তো সুমন আর আমি ঠিক করে গেছিলাম যে ইলিশ মাছের উপরে এবার আমরা কিছু খুব একটা খাবো না, তো খাইও নি। অন্য অনেক রকমের মাছ খেয়েছি। ইলিশ মাছটা আমরা বেসিক্যালি এখানে খেতেই ভালোবাসি। যে সাইজটা দেখালেই বোঝা যাবে, যে ইলিশ সাইজগুলো দেখলে। জানি না দেশে এখন মাছ কত টাকা কেজি, বা এখন মানে পাওয়াও যাবে না সেরকম একটা, বল। ফ্রোজেন মাছ আজকাল তো কলকাতাতেও দেখলাম, বাংলাদেশের মাছ যেগুলো সেগুলো এরকম ফ্রোজেন করেই বিক্রি হচ্ছে। দাদা বলছিল তো না, যে দাদা বলছিল ফ্রোজেন মাছ এখন আসে। ইলিশ মাছ রান্না করতে করতে বাড়িতে আলুর দমের আগমন হয়েছে। তো এখন তো আর এটা খাওয়া হবে না, তাই টিফিন কারি বাটিতে ঢেকে রেখে দিচ্ছি। এটা গরম গরম পরোটা দিয়ে বেশ ভালোই খাওয়া যাবে। সুমন আবার এই আলুর দম দেখে বললো যে ওর নাকি আলুর দম খাওয়ার ইচ্ছে হচ্ছিল, গোটা গোটা আলুর দম, আলু দিয়ে আলুর দম। তো ভালোই হয়েছে, ওর ডিনার হয়ে যাবে পরোটা দিয়ে কালকে। ভালো বন্ধু বান্ধব থাকলে এরকমই হয়। বুঝু আবার ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে না, সেই জন্য ওর ইলিশ মাছ থেকে ডিমগুলো তুলে এখানে বসিয়ে দিলাম। আমাদের আবার বেশ একটু ডিমওয়ালা ইলিশ মাছ হলে ভালোই হয়। তবে মা বলতো ইলিশ মাছে নাকি ডিম হলে সেই ইলিশ মাছ নাকি খেতে ভালো লাগে না, টেস্ট লাগে না। আমি জানি না, আমার কোনো সেরকম তো আইডিয়া নেই। বেশ কয়েকটাই লঙ্কা দিলাম, কারণ এখনকার এই লঙ্কাগুলো খুব একটা ঝাল না। একটু বেশ তেল দিয়ে রিচ করেই বানাবো। বাইরে কন্টিনিউয়াস
বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন বাজে রাত্রেবেলা প্রায় 8:30, আর বাবলি এখন দেখছি আরও কিছু খাওয়াবে আমাদেরকে। কি বানাচ্ছে দেখা যাক। শুধু ইলিশ মাছ নয়, আজকে ভালোই খাওয়া দাওয়া হবে আর কি বাড়িতে। অনেক দিন বাদে, যেটা বলছিলাম যে শনিবার রবিবারে আমরা বাড়িতে আছি, তো তার সুযোগ মানে পুরোপুরি নেওয়া হচ্ছে। ভাবলাম অনেকটা মটর ডাল ছিল বাড়িতে, তাই একটু ইলিশ মাছ যখন হচ্ছে একটু মটর ডালের বড়া তার সাথে করবো। আসলে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে খিচুড়ি হলে সব থেকে ভালো হতো, কিন্তু পরিকল্পনাটা হয়েছিল ইলিশ মাছ করবার, তাই করা হলো। এখন ভাজাভাজি থাকলে ভালোই লাগবে তার সাথে। আর সুমন একটু ভাজাভাজি খেতে ভালোবাসে, ও একটু চপ, একটু ডালের বড়া এই সমস্ত ভাতের সাথে খেতে পছন্দ করে, আর বৃষ্টির দিনে একটুখানি বেশিই পছন্দ করে। সেই জন্যই এই ডালটা ওই ভিজিয়ে রেখেছিল, আমি এখন জাস্ট বড়াটা বানিয়ে দিচ্ছি। বুঝু সুইমিং করে এসছে, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, অনেকদিন পরে আজকে শনিবার দিনকে সবাই মিলে একসঙ্গে রাত্রেবেলা খাওয়া হবে। ইলিশ মাছটা মোটামুটি হয়ে গেছে, এবার এটা খুলতে হবে। একদম দারুণ হয়েছে ইলিশ মাছ রেডি। তবে বেশ একটু তেল তেল ভাব হয়েছে উপরে, যেহেতু আজকে একটু তেল বেশি দিয়েছি। আর এই যে আমাদের বুজু, একটা টিস্যু পেপার নাও তখন থেকে। এখন ডাল দিয়ে বড়া দিয়ে খাচ্ছে, এরপরে ইলিশ মাছ খাবে। ও তো আবার ইলিশ মাছের ডিম খাবে না। না, তুমি এটা খাবে, এই যে তোমার জন্য এটা। ডিম ডিম ছাড়া স্পেশাল। এখন দাও না, পরে যাবে। তোমরা নিয়ে নাও। মাছের তেলটা আমি আগেই খেয়ে নিলাম, দারুণ টেস্ট। মাছ তুলতে গিয়ে বেশ ভয় লাগছে, যদি ভেঙে যায়। ভাঙবে না। ভাঙবে না কি করে ভাবছিস? মাছ, ইলিশ মাছ অনেক নরম হয় জানিস তো। লঙ্কা দেবো একটা? না, ইলিশ মাছ অনেক মানে নরম হয়, তুলতে গেলে ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি। না, থ্যাংক ইউ। সুমন ভাত ভাঙো। তবে তোমাকে তুলতে গিয়ে তোমার বেশ মাছটা একটু ভাঙা ভাঙা হতেই পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদিও পেটেই যাবে তোমার। হ্যাঁ, সবই তো পেটে যাবে, কোনো অসুবিধা নেই। ভালো হয়েছে, ভালো আছে, খুব ভালো হয়েছে। কিন্তু আজকে একটু খিচুড়ি মাছ ভাজা হলে বেশি ভালো হতো। আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম বলে এটাই রান্না করলাম, নাহলে আজকে যা বৃষ্টি হচ্ছিলো, তাই না বুঝু? পুরো গাড়ি করে যাচ্ছি জানিস তো, সামনেটা পুরো একদম কিছু দেখা যাচ্ছে না। বাবা গাড়ি চালাচ্ছে, মানে ভয়ই লাগছে। মনে হচ্ছে বাবারে বাবা, এত মুষলধারে বৃষ্টি, পুরো বর্ষাকালের মতো। মাছটার টেস্টটা সত্যিই খুব ভালো। বুঝু তো মজা করে খাচ্ছে, সেটা আমি বুঝতেই পারছি। এবার আমরাও সবাই খাওয়া দাওয়া শেষ করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। গুড নাইট। গুড নাইট।